Well, my friends, I am Dr. S. Mondol, BHMS Honors Consultant Homeopathic Physician. আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং দুঃখের বিষয় যে এতগুলো টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, বাট এটা একটা মোস্ট কমন একটা টপিক, অথচ এই টপিকের উপর সেরকমভাবে লাইভ সেশন করা আছে কিন্তু কোনো ভিডিও নেই। দ্যাট ইজ দ্য জন্ডিস। এই জন্ডিস কিন্তু খুব কমন একটা টপিক, আমরা প্রত্যেকেই এই টার্মটার সঙ্গে কিন্তু পরিচিত বা এই রোগটার সঙ্গে কম বেশি পরিচিত। তো সেই জন্ডিস নিয়ে আজকে পুরো ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা হয়তো কয়েকটা পার্টে হতে পারে, একটা পার্টে কমপ্লিট না হলে দুটো তিনটে পার্টে কিন্তু হতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন বা দুটো তিনটে পার্টে যাই হোক সেটা দেখবেন। তো জন্ডিস, হোয়াট ইজ জন্ডিস? জন্ডিস ইজ দ্য ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা অ্যান্ড দ্য মিউকাস মেমব্রেন। জন্ডিস ইজ দ্য ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা। এই স্কিন স্ক্লেরা এবং মিউকাস মেমব্রেন যেটা কিনা নর্মালি হোয়াইট থাকে, সাদা থাকে, যেগুলো দেখতে নর্মালি সাদা। স্কিন স্ক্লেরা মানে চোখের যে স্ক্লেরা, চামড়া বা মিউকাস মেমব্রেন, আমাদের যে জিভ হতে পারে বা আরও যত মিউকাস মেমব্রেন আছে সেইগুলা নর্মালি সাদা থাকে এবং এগুলা কিন্তু টার্ন টু দ্য ইয়েলো, আস্তে আস্তে কিন্তু ইয়েলো হয়ে যায়। তাহলে দ্য ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা অ্যান্ড দ্য মিউকাস মেমব্রেন, দ্যাট ইজ ডিউ টু দ্য হাইপার বিলিরুবিনিমিয়া। কি বললাম? খুব ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দের ইজ দ্য ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, চামড়া, স্ক্লেরা এবং মিউকাস মেমব্রেনগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। কী জন্য? ডিউ টু দ্য হাইপার বিলিরুবিনিমিয়া। যদি আমাদের শরীরে এই বিলিরুবিনের পরিমাণটা যদি বেড়ে যায়, সেই বিলিরুবিনটা ইনক্রিজ করার বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের শরীরে এই ইয়েলোইশ ডিসকালারেশন হচ্ছে, কারণ বিলিরুবিন একটা পিগমেন্ট যেটা ইয়েলোইশ সাবস্টেন্স একটা। তো এর কি কি কারণ আছে, কেন হয়, কিভাবে হয়, সেটা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করছি। কারণ আমার চ্যানেলে শুধু সাধারণ মানুষ নয়, অনেক জুনিয়র ডাক্তাররাও আছে যারা ফলো করেন। তো এই জন্ডিস সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা কিন্তু প্রয়োজন। তো কি হচ্ছে, এই জন্ডিস কিন্তু বেসিক্যালি বিভিন্ন রকম কারণে কিন্তু হতে পারে। আমি জন্ডিসের কারণ, সিমটম, কীভাবে আমরা প্রিভেন্ট করব এবং সর্বোপরি কীভাবে ডায়াগনোসিস করব এবং এর মেডিসিন, ওটা আমি আলাদাভাবেই আলোচনা করব। এর মধ্যে নয় আমি কী বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন আছে, টপ 5 বা টপ 10 মেডিসিন আছে জন্ডিসের ক্ষেত্রে, সেগুলো আমি একদিন আলোচনা করে দেবো। তো এই জন্ডিস কিন্তু বেসিক্যালি 3টে কারণ হতে পারে। একটা হচ্ছে প্রি হেপাটিক কজ, একটা হচ্ছে হেপাটিক কজ, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক কজ। তো এই 3টে জিনিস বুঝতে গেলে তার আগে একটা জিনিস জানা প্রয়োজন। আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি যে হোয়াট আর দ্য মেকানিজম, কীভাবে এই জন্ডিস ডেভেলপ করে, তার মেকানিজমটা জানাটা আমাদের আগে প্রয়োজন। তাহলে তার মেকানিজম বা প্যাথোফিজিওলজি যদি বলি, সেটা যদি বললে, আমি পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের রক্ত যখন কোনো কারণে ব্রেকডাউন হচ্ছে, আমাদের রক্ত যখন ভাঙছে, বা রক্তের ভিতর থাকে আরবিসি, রেড ব্লাড সেল, সেই রেড ব্লাড সেলের ভিতর থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের যদি কোনো কারণে ব্রেকডাউন হয়, সেই হিমোগ্লোবিনের ব্রেকডাউন হলে দুটো পার্ট হয়, একটা হচ্ছে হিম আর একটা গ্লোবিন। এই গ্লোবিনটা বডিতে চলে যাচ্ছে, স্টোর হচ্ছে, আবার ফের এই হিমটা ভেঙে বিলিভার্ডিন তৈরি হচ্ছে, এবং এই বিলিভার্ডিনটা থেকে কনভার্ট হয়ে তৈরি হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিনটা ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড ফর্মে বডিতে থাকে এবং এই আনকনজুগেটেড ফর্মে সেটা লিভারে যায় এবং লিভারে গিয়ে ম্যাচুরেশন হয় বাই দ্য হেল্প অফ একটা স্পেশাল এনজাইম, এবং যেটা গ্লুকোরাইল ট্রান্সফারেজ নামক একটা এনজাইম আছে, জিজিটি ইউপিটি, গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ। এই গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে আনকনজুগেটেড বিলিরুবিন কনজুগেটেড হচ্ছে। ব্লাডে যত টাইপের বিলিরুবিন কিন্তু আছে, প্রত্যেক টাইপ অফ বিলিরুবিন কিন্তু আনকনজুগেটেড টাইপ, এবং ব্লাডে শুধুমাত্র আনকনজুগেটেড বিলিরুবিনই কিন্তু ঘোরাফেরা করতে পারে, এবং হুইচ ইজ এক্সট্রিমলি লাইপোফিলিক, ফ্যাট সলিবল। ঠিক ফ্যাট সলিবল ভিটামিন যেরকম ছিল, এই বিলিরুবিন কিন্তু ফ্যাট সলিবল, লাইপোফিলিক। মানে কাকে পছন্দ করে? চর্বিগুলোকে পছন্দ করে, ফ্যাটকে পছন্দ করে, কিন্তু ওয়াটারে হচ্ছে ইনসলিবল। জলে কিন্তু আমাদের শরীরে যে জল থাকে, সেই জলে কিন্তু এ মেশে না, শুধুমাত্র চর্বির সঙ্গে মেশে, ফ্যাটের সঙ্গে মেশে। এবং এই আনকনজুগেটেড বিলিরুবিন শুধুমাত্র ব্লাডে ঘোরাফেরা করতে পারে, এবং হুইচ ইজ নট এক্সক্রিয়েটেড বাই দ্য কিডনি, যেটা কিডনি দিয়ে কিন্তু এক্সক্রিয়েট হয় না, নর্মালি কিন্তু কিডনি দিয়ে এক্সক্রিয়েট হয় না। এবং যখনই কনজুগেটেড বিলিরুবিন লিভারে যখন হচ্ছে, সেই আমি পুরো ডায়াগ্রামটা পাশে দিচ্ছি, আপনারা দেখে নেন। এই কনজুগেটেড বিলিরুবিন যখন ব্লাডে গেল, লিভার থেকে যখন বার হলো, এবং বার হওয়ার পরে সেটা জিআই সিস্টেমে বাই দ্য হেল্প অফ দ্য কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্টের মাধ্যমে সেটা ডিউডিনাম থেকে জিআইটি ইন্টেস্টিনে গেল, এবং সেখানে
সেখানে দুটো পার্টে বেসিক্যালি ভাগ হলো, একটা হচ্ছে স্টার্কোবিলিনোজেন, একটা হচ্ছে ইউরোবিলিনোজেন। স্টার্কোবিলিন এবং ইউরোবিলিন, এই স্টার্কোবিলিনোজেন অনেক সময় স্টুল দিয়ে পাস করছে এবং ইউরোবিলিনোজেন সেটা ইউরিন দিয়ে পাস করছে। এই জন্য ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ইউরোবিলিনোজেন সেই জন্য ইউরিনের কালার হলুদ হচ্ছে, এবং ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য স্টার্কোবিলিনোজেন সেই কারণে স্টুল এক্সেসিভ লেভেলের ক্লে বা কাদার মতো একটা কালার কিন্তু চলে আসছে। তো দিস ইজ দ্য নর্মাল মেকানিজম। এটা খুব কঠিন আমি বুঝতে পারছি, একটা জাস্ট বলা, একটা যদি ছবির সঙ্গে দেখানো যায় বা পিকটোরিয়াল একটা প্রেজেন্টেশন করা যায় তবে সুবিধা হবে। তো সেই ইচ্ছাও আছে যে একটা ডিজিটাল বোর্ড বা ডিজিটাল যে বোর্ডগুলো আছে তার মাধ্যমে এটাকে প্রেজেন্ট করার, আমিও চেষ্টা করবো আস্তে আস্তে এইভাবে আপনাদেরকে বোঝানোর। তো আপাতত এটা বুঝতে যথেষ্ট কঠিন, কিন্তু তাও সহজভাবে বলার চেষ্টা করছি। তো এই দিস ইজ দ্য নর্মাল মেকানিজম অফ জন্ডিস। এইবার আমি চলে আসি যে হাউ ডেভেলপ, তাহলে জন্ডিসের পুরো পদ্ধতিটা আমি বললাম, প্যাথোফিজিওলজি বা মেকানিজমটা বললাম। এইবার আমি চলে আসি হোয়াট আর দ্য টাইপস অফ জন্ডিস বা হোয়াট আর দ্য কজেটিভ ফ্যাক্টর আর হোয়াট আর দ্য কজেস অফ জন্ডিস। তাহলে আমি আরেকটু খুব সহজে সামারাইজ করার চেষ্টা করছি, খুব সহজে সিম্পলিফাই করে বলার চেষ্টা করছি যে হাউ জন্ডিস ডেভেলপ, জন্ডিস কীভাবে ডেভেলপ করে। তো প্রথমে কি হলো যে রেড ব্লাড সেল ব্রেকডাউন হলো, আরবিসি ব্রেকডাউন হলো, এবং সেই আরবিসি বা রেড ব্লাড সেলের ভিতরে থাকে হিমোগ্লোবিন, এবং সেই হিমোগ্লোবিন থেকে কীভাবে বিলিরুবিন তৈরি হয় তার প্রসেসটা আমি একটু আগে বললাম। এবং এই বিলিরুবিনটা কী হলো, লিভারে গেল এবং বিলিরুবিন প্রসেসিং হলো, এবং বাই দ্য হেল্প অফ দ্য গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ, সেটা ইনডাইরেক্ট বিলিরুবিন থেকে ডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হলো, এবং টু মাচ বিলিরুবিন, এই প্রচুর পরিমাণে বিলিরুবিন যেটা লিভার প্রসেস করতে পারছে না সেটা চলে গেল জিআইটিতে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, এবং সেখান থেকে স্টুলে চলে গেল স্টার্কোবিলিনোজেন এবং ইউরিনে চলে গেল ইউরোবিলিনোজেন। এই প্রসেসে কিন্তু জন্ডিসটা ডেভেলপ করে। দিস ইজ দ্য নর্মাল এবং সিম্পলিফাই মেকানিজম। আমি যতটা সহজ করে বলার চেষ্টা করছি এতটা সিম্পলিভাবে হয় না, অনেকটাই জটিল একটা প্রসেস, বাট আমি সহজ করে বলার চেষ্টা করছি। এরপরে আমরা আলোচনা করছি হোয়াট আর দ্য পসিবল কজেস অফ জন্ডিস। জন্ডিসের কতগুলো কারণ, জন্ডিসের বেসিক্যালি 3টে কারণ আছে। কি বললাম? There is a 3 causes for developing the jaundice. Number one is during the liver process of bilirubin, before the liver, ঠিক লিভারে ঢোকার আগে যদি কোনো কারণে হয়, বা বিফোর ইউর লিভার প্রসেস দ্য বিলিরুবিনটা প্রসেস করেনি এখনও, মানে আনকনজুগেটেড থেকে কনজুগেটেড করেনি, ঠিক এই অবস্থায় যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট কন্ডিশন ইজ কল্ড প্রি হেপাটিক জন্ডিস। প্রি মিন্স আগে, মানে বিফোর বা আগে। তাহলে লিভারে ঢোকার আগেই যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড প্রি হেপাটিক জন্ডিস। এবং এর আর একটা নাম হচ্ছে দেয়ার ইজ দ্য হিমোলাইটিক জন্ডিস। হিমো মিন ব্লাড, লাইটিক মিন্স ব্রেকডাউন। যদি বডিতে প্রচুর পরিমাণে হিমোলাইসিস হয় বা রক্ত ব্রেকডাউন হয়, সেই কারণে যদি জন্ডিস ডেভেলপ করে তাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস। কি বললাম? হিমোলাইটিক জন্ডিস বা প্রি হেপাটিক জন্ডিস। তাহলে এর বিভিন্ন রকম কারণ আছে, আমি ডিটেলস কারণে আসছি, আগে আমি সামারাইজ করে নিই। 2 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে যদি লিভারের কোনো প্রবলেম ডিউরিং দ্য প্রোডাকশন অফ বিলিরুবিন প্রোডাকশনে যদি কোনো প্রবলেম হয়, বিলিরুবিনকে আনকনজুগেটেড থেকে কনজুগেট করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, সেটা প্রবলেম উইদিন দ্য লিভার, লিভারের পার্টিকুলার প্রবলেমের জন্য যদি কোনো সমস্যা হয়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড হেপাটিক জন্ডিস। কি বললাম? যে হেপাটিক জন্ডিস বা লিভারের প্রবলেমের জন্য যে জন্ডিসটা ডেভেলপ করে। এবং থার্ড ওয়ান ইজ দ্য আফটার প্রোডাকশন অফ বিলিরুবিন। যদি বিলিরুবিন প্রোডাকশনটা ঠিকঠাক হলো, বিলিরুবিন প্রসেসিং ঠিকঠাক হলো, কিন্তু বিলিরুবিনটা এক্সক্রিয়েট করতে পারছে না, লিভার থেকে বার করতে পারছে না, কোনো কারণে অবস্ট্রাক্ট হচ্ছে, কোনো কারণে আটকে যাচ্ছে, তাহলে এই কন্ডিশনে, এই প্রবলেমের জন্য যদি হয়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড পোস্ট হেপাটিক জন্ডিস বা এর আরেকটা নাম হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। কি বললাম? প্রিহেপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস। 2 নম্বর হচ্ছে হেপাটিক জন্ডিস, মানে প্রবলেম উইদিন দ্য লিভার, এবং থার্ড ওয়ান ইজ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস অর পোস্ট হেপাটিক জন্ডিস। লিভার থেকে বার হওয়ার মেন কিন্তু বিলিরুবিন যদি লিভারে ঢোকার আগেই যদি জন্ডিস ডেভেলপ করে তাকে বলা হয় প্রিহেপাটিক জন্ডিস। এটা মোস্টলি দ্য হিমোলাইটিক কজের জন্য বা বডিতে প্রচুর পরিমাণে যদি ব্লিডিং হয় সেই কারণে হতে পারে। দেয়ার আর সো মেনি কজেস, আমি আলোচনা করব। নাম্বার 2, যদি বিলিরুবিন লিভারে প্রবেশ করলো কিন্তু সেখানে লিভারের কোনো প্রবলেমের জন্য, লিভারের কোনো ডিসঅর্ডারের জন্য, সেই কী প্রবলেমের জন্য হয় সেটা আমি আসবো, সেই প্রবলেমের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে তাকে বলা হয় হেপাটিক জন্ডিস। এবং তারপরে যদি লিভারে ঠিকঠাকভাবে বিলিরুবিন সিনথেসিস হলো এবং তারপরে বিলিরুবিনটা বডি থেকে বাইরে বার হয়ে যদি না আসে,
বডি থেকে যদি ঠিকঠাকভাবে বাইরে বার হয়ে না আসতে পারে, তাহলে যে জন্ডিসটা ডেভেলপ করে তাকে বলা হয় পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। অ্যান্ড দিস দ্য বেসিক 3 টাইপস অফ জন্ডিস। এরপরের পার্ট বা সেকেন্ড পার্টে আমি এই হোয়াট আর দ্য টাইপস অফ কজেস অফ দ্য প্রি হেপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস, হোয়াট আর দ্য কজেস অফ হেপাটিক জন্ডিস এবং হোয়াট আর দ্য কজেস অফ পোস্ট হেপাটিক জন্ডিস। কারণ জন্ডিসটা খুব ভাইটাল একটা টপিক, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা জানাটা কিন্তু খুব প্রয়োজন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়েল মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আমরা জন্ডিস নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পার্টে আমরা জন্ডিস কাকে বলে, তার প্যাথোফিজিওলজি, কীভাবে বিলিরুবিন তৈরি হয়, প্রসেসিং হয় এবং তার কটা সাবটাইপ আছে, কী কী কারণে জন্ডিস ডেভেলপ করে, কত টাইপের কজ আছে, বেসিক্যালি 3 ধরনের, সেইগুলো সম্পর্কে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য প্রি হেপাটিক জন্ডিস অর হিমোলাইটিক জন্ডিস। নামের ভিতরেই লুকিয়ে আছে প্রি হেপাটিক জন্ডিস, যে বিলিরুবিনটা লিভারে প্রবেশের পূর্বেই যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড দ্য প্রি হেপাটিক জন্ডিস। বা এর যেটা বেসিক্যালি যে মেজর কারণের জন্য হয়, ডিউ টু দ্য হিমোলাইসিস অর হিমোলাইটিক কন্ডিশন, প্রচুর পরিমাণে ব্লাডে ব্রেকডাউন হওয়ার জন্য এটা ডেভেলপ করে, সেই কারণে এটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস। তো এই হিমোলাইটিক জন্ডিসের কী কী কারণ আছে, নাম্বার 1 ইজ দ্য, আমি এক এক করে বলার চেষ্টা করছি এবং খুব সংক্ষেপে এক্সপ্লেন করার চেষ্টা করছি। বডিতে খুব বড় হিমাটোমা থাকে এবং সেই হিমাটোমা যদি কোনো কারণে বা ব্রুইশ যদি থাকে, বডি অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করার কারণে যদি প্রচুর পরিমাণে যেহেতু একটা হিমোলাইটিক কন্ডিশন এখানে ডেভেলপ করছে বা প্রচুর ব্লাড বডিতে আসছে, সেই কারণে কিন্তু এই জন্ডিস কিন্তু ডেভেলপ করতে পারে। বা এগুলা ছাড়াও হিমোলাইটিক নামের ভিতরেই লুকিয়ে আছে, যে কোনো কারণে, এবং সেই কারণগুলো আমি 1-2 কালার আলোচনা করব, কোনো কারণে যদি হিমোলাইসিস হয় বা প্রচুর পরিমাণে ব্লাড যদি ব্রেকডাউন করে, আরবিসির যে নর্মাল লাইফ স্প্যান 120 দিন বা 120 ডেজ বা 3 মান্থ, তো তার পূর্বেই যদি ব্লাড ভেঙে যায়, ব্রেকডাউন করে, তাহলে কিন্তু এই জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে এই এরিথ্রোসাইট বা হিমোলাইসিসের যে কন্ডিশনগুলোর জন্য ডেভেলপ করে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। নাম্বার 1 ইজ দ্য সিকেল সেল ডিজিজ। সিকেল সেল কি, আরবিসির যে নর্মাল স্ট্রাকচার বাইকনকেভ শেপ, সেই বাইকনকেভ শেপটা যদি সিকেল বা কাস্তের মতো বা অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো, ঠিক হাফ চাঁদ যেরকম দেখতে হয়, নতুন চাঁদ উঠলে যেরকম দেখতে হয়, সেরকম যদি দেখতে হয়, বা কাস্তে বা কাঁচি, যেরকম কাস্তে যেটা আর কি ধান কাটার জন্য ইউজ করা হয়, সেই কাস্তের মতো যদি দেখতে হয়, তাকে বলা হয় সিকেল। তো আরবিসির শেপ যদি কোনো কারণে ওরকম হয়ে যায়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড সিকেল সেল ডিজিজ। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিমোলাইসিস হয় এবং সেখানে কিন্তু হিমোলাইটিক জন্ডিস ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়াও স্পেরোসাইটোসিস, যদি স্ফেরিক্যাল ইন শেপ হয় যদি আরবিসির, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। বা থ্যালাসেমিয়া, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন কজেস ফর ডেভেলপিং জন্ডিস, থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া কেন? থ্যালাসেমিয়া হচ্ছে হিমোগ্লোবিনের ভিতর যে আলফা চেন এবং বিটা চেন থাকে, আলফা চেন থাকে এবং বিটা চেন থাকে, দ্য স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি অফ দ্য হিমোগ্লোবিন। যদি কোনো, এটা ইজ দ্য কনজেনিটাল ডিসঅর্ডার অ্যান্ড ফ্যামিলিয়াল একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং এটা কিন্তু বংশানুক্রমিকভাবে এবং একটা জেনেটিক ডিসঅর্ডার হিসাবে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং সেটা কি করতে হয়, কি করণীয়, যে থ্যালাসেমিয়া বেসিক্যালি হিমোগ্লোবিনের যে প্রবলেম, হিমোগ্লোবিনের স্ট্রাকচারাল যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য কিন্তু ডেভেলপ করে। তার মানে আলফা এবং হিমোগ্লোবিন, আলফা চেন এবং অ্যাডাল্ট হিমোগ্লোবিন আলফা চেন এবং বিটা চেন নিয়ে তৈরি হয়, এবং আলফা বা বিটা চেনের যে কোনো একটা প্রবলেম বা দুটো প্রবলেমের জন্যই কিন্তু থ্যালাসেমিয়া ডেভেলপ করে। এবং অনেক সময় থ্যালাসেমিয়ার যেটা মোস্ট কমন কমপ্লিকেশন, সেটা হচ্ছে হিমোলাইসিস, প্রচুর পরিমাণে রক্ত ভাঙতে থাকে, ব্রেকডাউন হতে থাকে, এবং সেই কারণে হিমোলাইটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। এগুলো ছাড়াও বিভিন্ন পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি বা G6PD ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, বা বিভিন্ন টাইপের মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক বা যে কোনো ভেসেলসের অ্যাবনর্মালিটি বা ডিসঅর্ডারের জন্য যদি কোনো কারণে অ্যানিমিয়া হয়, সেই ক্ষেত্রে, বা হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, যদি কোনো কারণে প্রচুর পরিমাণে হিমোলাইসিস হওয়ার জন্য, যেখানে কিডনি এবং হিমোলাইটিক কন্ডিশন দুটো একসঙ্গে সাফার করছে এবং দুটো প্রবলেমে একসাথে হচ্ছে, সেই কারণে যদি হতে পারে। বা এগুলো ছাড়াও সিভিয়ার ম্যালেরিয়া এন্ডেমিক কান্ট্রি, যে সমস্ত বিশেষ করে আফ্রিকার যে দেশগুলো আছে, গরিব যে সমস্ত আন্ডার ডেভেলপ বা পুয়ার কান্ট্রি যেগুলো আছে, যেগুলো ম্যালেরিয়া প্রবণ, সেই সমস্ত দেশে প্রচুর পরিমাণে সিভিয়ার ম্যালেরিয়ার জন্য অনেক সময় কিন্তু এই স্পেশালি G6PD ডেফিসিয়েন্সি একটা, এবং অ্যাঙ্কাইনিন এবং স্পেকট্রিন, আরবিসির বাইরে ওয়ালে একটা প্রোটিন থাকে, সেগুলো ডেফিসিয়েন্সির জন্য বা G6PD ডেফিসিয়েন্সির জন্য প্রচুর পরিমাণে কিন্তু হিমারেজ হয়, এবং সেই কারণে কিন্তু একটা অ্যানিমিয়া ডেভেলপ করে, এবং সে কারণে একটা হিমোলাইটিক জন্ডিস বা প্রিহেপাটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। 2 নম্বর আমরা আলোচনা করবো যে হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস
কেন ডেভেলপ করে বা হেপাটিক কথার অর্থের ভিতরে লুকিয়ে আছে যে হেপাটিক কথার অর্থ হচ্ছে লিভার। লিভারে যদি কোনো প্রবলেম, সেটা লিভারের যদি কোনো ইস্যু বা কোনো প্রবলেমের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে, তাহলে যে কন্ডিশনটা এবং সেই কন্ডিশনগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করবো। যেমন প্রথমে হচ্ছে যে ভাইরাসেস, যেমন ভাইরাল ইনফেকশন অফ দ্য লিভার। কারণ আমরা হেপাটাইটিস সম্পর্কে আমরা সকলেই জানি এবং অলরেডি আমি প্রায় 8টা বা 9টা ভিডিও দেওয়া আছে হেপাটাইটিস নিয়ে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এই প্রত্যেকটা টাইপ অফ হেপাটাইটিস ইনফেকশনের জন্য, ইনক্লুডিং দ্য হেপাটাইটিস এ অ্যান্ড ক্রনিক হেপাটাইটিস বি অ্যান্ড সি, অলসো দ্য এপস্টেইন-বার ভাইরাস, এরকম টাইপের ভাইরাল কোনো ইনফেকশনের জন্য বা ইনফেকশন মনোনিউক্লিওসিস, এরকম টাইপের ভাইরাল কোনো ইনফেকশনের জন্যও কিন্তু যদি কোনো কারণে জন্ডিস ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড দ্য হেপাটিক জন্ডিস। এগুলো ছাড়াও অ্যালকোহল ইনডিউসড বা অটোইমিউন জন্ডিস, অটোইমিউন হেপাটাইটিস বা প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে যদি জন্ডিস ডেভেলপ করে, বা বিভিন্ন টাইপের রেয়ার জেনেটিক মেটাবলিক ডিসঅর্ডার আছে, জেনেটিক প্রবলেম আছে, ডিসঅর্ডার আছে, সেই ক্ষেত্রেও যদি জন্ডিস ডেভেলপ করে, যেমন ডুবিন জনসন সিনড্রোম। এখানে দুটো জিনিস বলতে হবে, একটা হচ্ছে কনজুগেটেড এবং আনকনজুগেটেড। কনজুগেটেড এবং আনকনজুগেটেড। ক্রিগলার নেজার সিনড্রোম এবং গিলবার্ট সিনড্রোমে আনকনজুগেটেড বিলিরুবিন, এবং ডুবিন জনসন সিনড্রোম এবং রোটার সিনড্রোমে সেখানে আমরা কিন্তু কনজুগেটেড বিলিরুবিন কিন্তু দেখতে পাই। এটা একটা ইনফরমেশন ছিল। তাহলে কি কি বললাম, বিভিন্ন টাইপের মেডিসিন, বিভিন্ন টাইপের ড্রাগ ইনডিউসড অটোইমিউন জন্ডিস হতে পারে, বা অটোইমিউন জন্ডিস যেটা কি কারণে হয়, অটোইমিউন জন্ডিস কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যখন লিভারের বিরুদ্ধে রিয়াকশন করে, বা ড্রাগ ইনডিউসড হতে পারে। বিভিন্ন টাইপের মেডিসিন লাইক দ্য ওরাল কন্ট্রাসেপটিভ, যে সমস্ত মায়েরা বাচ্চা বন্ধ করার জন্য গর্ভনিরোধক বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে, তাদের ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ যারা ইউজ করে, যারা পেনিসিলিন ইউজ করে, বিভিন্ন টাইপের স্টেরয়েড যারা ইউজ করে, বিভিন্ন টাইপের ইস্ট্রোজেনিক এবং অ্যানাবেলিক বিভিন্ন স্টেরয়েড যারা ইউজ করে, হাইলোনিডেজ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বিভিন্ন টাইপের যারা ইউজ করে, এবং অ্যাস্ট্রোনেফ্রিন এবং অ্যাসিডোনেফ্রিক টক্সিসিটি বা অ্যাকিউট হেপাটাইটিস, এরকম টাইপের প্রবলেম বা এরকম টাইপের ড্রাগস যারা ইউজ করে বা ড্রাগসের টক্সিসিটির জন্য কিন্তু ডেভেলপ করে, দ্যাট ইজ কল্ড ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস বা ড্রাগ ইনডিউসড জন্ডিস বা মেডিসিন ইনডিউসড জন্ডিস, এবং বা ডিউ টু দ্য অটোইমিউন জন্ডিস বা কোনো হেপাটিক ইনফ্লামেশনের জন্য বা ভাইরাল ইনফেকশনের জন্য যদি জন্ডিস ডেভেলপ করে, দ্যাট আর দ্য কজেস আন্ডার দ্য হেপাটিক জন্ডিস। এবং এগুলো ছাড়াও ক্রনিক হেপাটাইটিস, হেপাটোটক্সিসিটি, সিরোসিস অফ লিভার, ড্রাগ ইনডিউস টক্সিসিটি, অ্যালকোহলিক লিভার ডিজিজ। এই অ্যালকোহলিক লিভার ডিজিজের মধ্যে সেটা ফ্যাটি, নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক দুটোই হতে পারে। এগুলো ছাড়াও গিলবার্ট সিনড্রোম ফাউন্ড ইন দ্য 5% অফ দ্য পপুলেশন রেজাল্ট ইন ইনডিউসড মাইল্ড জন্ডিস। তাহলে কী কী বললাম, গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার নেজার সিনড্রোম, ডুবিন জনসন সিনড্রোম, ক্রিগলার নেজার টাইপ 1, টাইপ 2, ক্রিগলার নেজার সিনড্রোম টাইপ 1, টাইপ 2, তার সঙ্গে গিলবার্ট সিনড্রোম, তার সঙ্গে ডুবিন জনসন সিনড্রোম, রোটার সিনড্রোম, এই প্রত্যেকটা ক্ষেত্রেই, এবং লেপ্টোস্পিরোসিস, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি ডেভেলপ করে, হেপাটিক জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে হেপাটিক জন্ডিসের এতগুলো কারণ কিন্তু আছে। কারণ এই জন্ডিস একটা জাস্ট সিমটম বা একটা ডিজিজ কন্ডিশন, কিন্তু কি কারণে জন্ডিসটা হচ্ছে সেটাকে রুল আউট করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ সেই রকম যদি কোনো কারণে কোনো পেশেন্টের যদি সিরোসিস হয়, তার কারণে জন্ডিস ডেভেলপ করে, তাহলে কিন্তু শুধু জন্ডিসটার ট্রিটমেন্ট করলে হবে না, আগে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে সেটার কারণটা বা সিরোসিস অফ লিভারের। এরপরে আমরা চলে আসি যে পোস্ট হেপাটিক জন্ডিস বা লিভারের যদি কোনো প্রবলেম থাকে, লিভারের কোনো ইস্যুর আফটার প্রসেসিং অফ দ্য বিলিরুবিনটা সমস্ত কিছু করা হয়ে গেছে, বিলিরুবিন আনকনজুগেটেড থেকে কনজুগেটেড হয়ে গেছে, কিন্তু বিলিরুবিনটা বডির বাইরে আসতে পারছে না, কোনো কারণে অবস্ট্রাকশন হচ্ছে বা প্রবলেম আউটসাইড অফ দ্য লিভার, তাহলে সেই প্রবলেমটাকে বলা হয় বা সেই কারণটাকে বলা হয় পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। তাই অবস্ট্রাকটিভ জন্ডিসের কী কী কারণ আছে, মোস্ট কমন যে কারণ সেটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার রিলেটেড প্রবলেম। তাহলে গল ব্লাডার স্টোন হতে পারে নাম্বার 1। নাম্বার 2, কোলে লিথিয়াসিস, যেটা বললাম গল ব্লাডার স্টোন, তার সঙ্গে কোলে ডোকোলিথিয়াসিস। যদি গল ব্লাডারের যে মানে পিত্তনালীতে যদি পাথর থাকে, গল ব্লাডারের নালীতে যদি পাথর থাকে, দ্যাট কন্ডিশন ইজ কল্ড কোলে ডোকোলিথিয়াসিস, তাহলে সেই প্রবলেম হতে পারে। বা গল ব্লাডার স্লাজ যদি থাকে, সোয়েলিং অফ দ্য গল ব্লাডার স্লাজ কি, এই কয়েকদিন আগে আমার একটা পেশেন্ট আমি দেখলাম গল ব্লাডার স্লাজের। অনেক সময় পেশেন্ট ভিডিও করতে রাজি হয় না, সেই কারণে সব ভিডিও দেওয়া যায় না। তো গল ব্লাডার স্লাজ ইজ এ
ডিপোজিশন অফ দ্য কোলেস্ট্রল, ফাইব্রাস টিস্যু কোলেস্ট্রলের একটা ডিপোজিশন, যেখানে বা একটা নোংরা জমে যায় গল ব্লাডারের লুমেনে হতে পারে এবং পিত্ত নালীতে হতে পারে। তো এরকম গল ব্লাডার স্লাজ হতে পারে, গল ব্লাডার পলিপ হতে পারে, এবং গল ব্লাডার পলিপ কমপ্লিটলি কিওর হয়েছে বাই দ্য হেল্প অফ ন্যাট্রাম সালফিউরিক। আমার একটা পেশেন্ট এবং আমার ইউটিউবের ফেসবুকের যেটা প্রথম ভিডিও বলা যেতে পারে, সেই ভিডিওটা প্রথম বা সেকেন্ড আমার মনে পড়ছে না, এবং আমার লাইফ ফার্স্ট রেকর্ড করা ভিডিও ওটাই, গল ব্লাডার পলিপ। সেটা সুন্দরবনে বাড়ি ছিল, আমি তখন হসপিটাল ডিউটি করতাম। তো পেশেন্টটা কিন্তু কমপ্লিটলি ভালো হয়েছিল। তো এরকম টাইপের গল ব্লাডারের যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, সোয়েলিং হয়, বা গল ব্লাডার স্লাজ হয়, গল ব্লাডার পলিপ হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কমনলি ইউজ করা হয়। বা গল ব্লাডার ক্যান্সার, কোলেঞ্জিওকার্সিনোমা বা গল ব্লাডার কার্সিনোমার ক্ষেত্রেও কিন্তু এটা কমনলি ইউজ করা হয়। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের প্যানক্রিয়াটিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু ডেভেলপ করে। তাহলে কি বললাম, কোলেডোকোলিথিয়াসিস মানে গল ব্লাডার বাইল স্টোন ইজ দ্য মোস্ট কমন কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোলেডোকোলিথিয়াসিস বা গল ব্লাডারের বাইল ডাক্টে যদি বা পিত্ত নালীতে যদি স্টোন হয়, তো দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসের যত কারণ আছে তার মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। এগুলো ছাড়াও প্যানক্রিয়াটিক ক্যান্সার বা হেড অফ দ্য প্যানক্রিয়াটিক হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কোনো কারণে ক্যান্সার ডেভেলপ করে, বা বিলিয়ারি ট্র্যাক্ট স্ট্রাকচার বা বিলিয়ারি ট্র্যাক্ট বা বাইলের যে সমস্ত বিলিয়ারি স্ট্রাকচার আমরা জানি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থেকে শুরু করে বিলিয়ারি স্ট্রাকচারে যদি কোনো প্রবলেম থাকে, বিলিয়ারি ট্র্যাক্টের বিলিয়ারি অ্যাট্রিশিয়ার যদি প্রবলেম থাকে, বা প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস এবং কোলেস্ট্যাসিস অফ প্রেগনেন্সি, কোনো কারণে প্রেগনেন্সির সময় যদি কোলেস্ট্যাসিস ডেভেলপ করে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, কনিক প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এবং কমন প্রবলেম, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, যেটা সিস্টের মতো দেখতে, বাট দ্যাট ইজ নট ডিউ টু দ্য রিয়েল সিস্ট, এবং প্যানক্রিয়াটিক সিউডোসিস এবং মিরিজি সিনড্রোম। এবং এগুলো ছাড়াও প্যারাসাইটিক বিভিন্ন টাইপের প্রবলেম, যেমন লিভার ফ্লু হতে পারে, বা অবিস্থরনাস বা বিভিন্ন টাইপের লিভার ফ্লু থেকে বা প্যারাসাইটিক ইনফেকশনের থেকেও কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। মোস্ট কমনলি গল ব্লাডার রিলেটেড বা পিত্ত নালীতে যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ডেভেলপ করে। তো এই হচ্ছে আজকের টপিক, এবং নেক্সট ভিডিওতে আমি জন্ডিসটা শেষ করব, তার ডায়াগনোসিস এবং কী করে আমরা প্রিভেন্ট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। Well, my friends, I am Dr. S. Mondal, BHMS অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আমরা জন্ডিস নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম পার্টে জন্ডিস কি, কেন হয়, তার প্যাথোফিজিওলজি এবং কতটা টাইপস অফ জন্ডিস সেটা নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে যতগুলো জন্ডিসের কারণ আছে, সেটা প্রি হেপাটিক কজ, হেপাটিক কজ বা পোস্ট হেপাটিক কজ, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। এবং আজকে থার্ড পার্ট, জন্ডিসের আমরা সিমটম এবং জন্ডিসকে কী করে আমরা ডায়াগনোসিস করব, সেটা সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। তো হোয়াট আর দ্য সিমটমস অফ জন্ডিস? তাহলে প্রথমেই যে সিমটমটা বলেছিলাম, যে ইয়েলোইশ ডিসকালারেশন। জন্ডিসের ডেফিনেশন বলতে গিয়ে আমরা বলেছি যে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা, যেটা কিনা নর্মালি সাদা থাকে, হোয়াইটিশ থাকে, সেটা আস্তে আস্তে টার্ন ইয়েলো হয়ে যাচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইপার বিলিরুবিনের জন্য এই প্রবলেমটা হচ্ছে। তাহলে বিলিরুবিন লেভেল অনেক বেশি হওয়ার জন্য এই প্রবলেমটা কিন্তু ডেভেলপ করছে। তাহলে কী কী সিমটম? প্রথমে হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড হোয়াইট অফ ইউর আইস। চোখের যে স্ক্লেরা পার্টটা সেটা হয়ে যাচ্ছে ইয়েলো, এবং মিউকাস মেমব্রেনগুলো ইয়েলো হয়ে যাচ্ছে, বা স্কিনগুলা হাতে পায়ে যে চামড়া স্কিন, সেগুলোও কিন্তু আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটম ফিভার থাকতে পারে, একটা শীত কাতুরে থাকতে পারে, শীত ভাব থাকতে পারে, ফিভার থাকতে পারে, এবং সামটাইম পেইন ইন দ্য লিভার রিজিয়ন, সামটাইম পেন ইন দ্য লিভার রিজন আর পেন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। ঠিক হেপাটাইটিসের যেরকম সিমটম হয় সেরকম টাইপের সিমটম কিন্তু থাকতে পারে। তাহলে লিভার রিজনে একটু হালকা পেন থাকতে পারে, একটু যন্ত্রণা থাকতে পারে, এবং তার সঙ্গে ফ্লু লাইক সিমটম মানে ঠিক ঠান্ডা সর্দি কাশি লাগলে যেরকম সিমটম থাকে সেরকম টাইপের সিমটম, বা ডার্ক কালার ইউরিন ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ইউরোবিলিনোজেন ইউরিনারি সিমটম, এবং ডার্ক কালার ইউরিন এবং পেল কালার স্টুল, ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য স্টার্কোবিলিনোজেন, এই টাইপের সিমটম কিন্তু থাকতে পারে। এবং অনেক সময় সাম সাইকোলজিক্যাল সিমটম ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য হাইপার বিলিরুবিনিমিয়া অর কার্নিক টেরাস। অনেক সময় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই এক্সেসিভ লেভেল অফ বিলিরুবিন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে, এবং দ্যাট কন্ডিশন ইজ কল্ড কার্নিক টেরাস। দ্যাট ইজ এ সিভিয়ার কন্ডিশন। সেই কার্নিক টেরাসের জন্য অনেক সময় পেশেন্টে কিন্তু কনফিউশন ডেভেলপ করে, বা বিভিন্ন সাইকোলজিক্যাল সিমটম কিন্তু ডেভেলপ করে।
এগুলো ছাড়াও ইচি স্কিন অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট এবং লং টার্ম কমপ্লিকেশন বা লং টার্ম সিম্পটম, দীর্ঘদিন ধরে যদি এরকম জন্ডিসের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের হাইপার ডিউ টু দ্য হাইপার বিলিরুবিনিমিয়া অর পিগমেন্ট এক্সেসিভ লেভেলের হাইপার বিলিরুবিনিমিয়া বা বিলিরুবিন লেভেল বেশি হওয়ার জন্য সেটা বডিতে সেই পিগমেন্টগুলো ডিপোজিট হচ্ছে, পিগমেন্টগুলো বডিতে জমছে, জমার কারণে প্রচুর পরিমাণে ইচিং ডেভেলপ করছে, প্রচুর পরিমাণে কিন্তু চুলকাচ্ছে। এই ইচি স্কিন বা চুলকানির জন্য কিন্তু এই মেডিসিনটা এই ইচি স্কিন এটাও কিন্তু জন্ডিসের একটা কমন সিমটম। এগুলো ছাড়াও একটা লং টার্ম কমপ্লিকেশন বা সিমটম হিসেবে ধরা যেতে পারে, যেটা হচ্ছে হেয়ার ফল। পুরুষের বিভিন্ন যে জেনিটাল অর্গান থেকে বা মেয়েদের যে জেনিটাল অর্গান থেকে যদি হেয়ার ফল করে ডিউ তো যেহেতু দীর্ঘদিন ধরে যদি লিভারের কোনো বড় সমস্যা থাকে সেখানে কিন্তু গোনাডাল যে সিস্টেম বা মেন যে হরমোন টেস্টোস্টেরন ইন কেস অফ মেল এবং ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তার উপর কিন্তু এফেক্ট পড়ে এবং এই এফেক্ট পড়ার কারণে কিন্তু পেশেন্টের সেই জায়গাগুলো থেকে হেয়ার ফল কিন্তু করতে থাকে, সেই জায়গা থেকে কিন্তু হেয়ার ফল করতে থাকে। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম। এরপর আমরা আসি হোয়াট আর দ্য ডায়াগনস্টিক সিমটম, হোয়াট আর দ্য ডায়াগনোসিস অফ জন্ডিস। আমরা কীভাবে জন্ডিসকে ডায়াগনোসিস করব? তো জন্ডিসকে ডায়াগনোসিস করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে পেশেন্টের আমরা হিস্ট্রি শুনবো। প্রথম পেশেন্টের সমস্ত ডিটেলসে হিস্ট্রি নেব, পেশেন্টের পাস হিস্ট্রি নেব, পেশেন্টের মেডিকেল হিস্ট্রি নেব এবং তার সঙ্গে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব এবং ফিজিক্যাল এক্সামিনেশন বিশেষ করে তার লিভারটাকে প্যালপেট করব, লিভারটাকে প্যালপেট করে দেখব সেটা ঠিকঠাক আছে কিনা, সেটা প্যালপেবল কিনা, সেটা টেন্ডারনেস আছে কিনা এবং তারপরে আমরা বিভিন্ন টাইপের যে হিমাটোলজিক্যাল যে টেস্ট আছে সেই হিমাটোলজিক্যাল টেস্টের দিকে আস্তে আস্তে যাব। তাহলে সেই হিমাটোলজিক্যাল টেস্টগুলো কী আছে? হিমাটোলজিক্যাল টেস্টগুলোর মধ্যে সবার প্রথমে যেটা করবো দ্যাট ইজ দ্য সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা হিমোগ্লোবিন লেভেল দেখে নেব। যদি সেটা হিমোলাইটিক কারণে হয়, হিমোলাইটিক কজের জন্য হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখবো যে হিমোগ্লোবিন ফল করেছে, সেখানে ইএসআর বেড়ে গেছে, হিমোগ্লোবিন ফল করেছে, প্যাকড সেল ভলিউম, এমসিভি, এমসিএইচসি, এমসিএইচ প্রত্যেকটা কিন্তু অল্টারেশন হয়েছে বা ইনক্রিজ করেছে, কিছু কিছু কমবে। তাহলে সিবিসিতে আমরা কিন্তু অনেকগুলো মার্কার কিন্তু আমরা দেখব। এগুলো ছাড়াও যদি কোনো ইনফেকশনের জন্য হয় সেখানে আমরা ডব্লিউবিসি কাউন্টটা দেখব এবং এর সঙ্গে একটা ইএসও টাইটার একটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যদি বডিতে কোনো ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আমরা ইএসও টাইটারটা কিন্তু খুব ভাইটাল, আমরা অবশ্যই দেখব। এগুলো ছাড়াও লিপিড প্রোফাইল সবথেকেই গুরুত্বপূর্ণ জন্ডিস ডায়াগনোসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্টের ক্ষেত্রে অবশ্যই সেখানে আমরা লিভার ফাংশন টেস্টে আমরা জানি কি এসজিওটি, এসজিপিটি থেকে শুরু করে অ্যালবুমিন, গ্লোবিউলিন, সবথেকে ভাইটাল সেটা হচ্ছে বিলিরুবিন টোটাল, বিলিরুবিন ডাইরেক্ট এবং বিলিরুবিন ইনডাইরেক্ট, মানে টোটাল বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন এবং আনকনজুগেটেড বিলিরুবিন, এই প্রত্যেকটা মার্কার কিন্তু লিভার ফাংশন টেস্টে আমরা দেখি। তো অবশ্যই আমরা লিভার ফাংশন টেস্টটা মাস্ট ডায়াগনোসিস করবো। যদি একটা ব্লাড টেস্ট করতে হয় ইন কেস অফ জন্ডিস ডায়াগনোসিস করার জন্য, সেক্ষেত্রে আমরা এলএফটি করব এবং এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে লিপিড প্রোফাইলটা করব। লিপিড প্রোফাইলটাও অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ডায়াগনস্টিক টেস্ট। লিপিড প্রোফাইলটাও কিন্তু অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডায়াগনস্টিক টেস্ট, কারণ যদি কোনো কারণে পেশেন্টের কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন অবস্ট্রাকটিভ টাইপ অফ জন্ডিস যদি পেশেন্টের ডেভেলপ করে, সেই ক্ষেত্রে আমরা লিপিড প্রোফাইলে বিভিন্ন রকম মার্কারগুলো কিন্তু হাই দেখব। সেটা লিপিড প্রোফাইলে সেটা এলডিএল, ভিএলডিএল এগুলো কিন্তু দেখবো অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। এগুলো ছাড়াও যদি কোনো প্যানক্রিয়াটিক প্রবলেম আছে কিনা তার জন্য সেরাম অ্যামাইলেজ এবং লাইপেজ, এই দুটো মার্কারও আমরা কিন্তু দেখবো। তো ব্লাডে কিন্তু এত কিছু সিবিসি, সুগার, ব্লাড সুগার, কোনো সিস্টেমিক প্রবলেম আছে কিনা, সিবিসি, ব্লাড সুগার, আরবিএস বা ফাস্টিং ব্লাড সুগার এবং তার সঙ্গে ফাস্টিং বা র্যান্ডাম ব্লাড সুগার, তার সঙ্গে লিভার ফাংশন টেস্ট, তার সঙ্গে সেরাম অ্যামাইলেজ, লাইপেজ, তার সঙ্গে লিপিড প্রোফাইল এবং তার সঙ্গে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো কিন্তু আমরা অবশ্যই দেখবো। এরপর আমরা যদি চলে আসি এবং এগুলো ছাড়াও পিটি, পার্শিয়াল প্রথমিন টাইম, আর এপিটিটি, আর্টিফিশিয়াল পার্শিয়াল প্রথমিন টাইম আমরা দেখব এবং তার সঙ্গে আইএনআর লিভারের যে ফাংশন এনজাইমগুলো আছে সেই লিভার এনজাইমগুলোর কোনো প্রবলেম আসছে কিনা সেগুলো আমরা কিন্তু দেখে নেব ব্লাডে। এবং রেডিওলজিক্যাল টেস্টের মধ্যে আমরা ইউএসজি মোস্ট কমন এবং ডায়াগনস্টিক প্রসিডিওর আলট্রাসোনোগ্রাফি, এবং আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখব যে এটা ডিউ টু দ্য প্রিহেপাটিক, পোস্টহেপাটিক এবং হেপাটিক কজের জন্য হচ্ছে কিনা। আলট্রাসোনোগ্রাফি, ইউএসজি, সিটি স্ক্যান, সিইসিটি বা এমআরআই। অনেক সময় যদি কোলেডোকোলিথিয়াসিস বা কোলেলিথিয়াসিস হয়, সেখানে যে বিশেষ করে কোলেলিথিয়াসিসের ক্ষেত্রে বা গলব্লাডার স্টোনের ক্ষেত্রে যদি সেটা কোলেস্টেরল স্টোন হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরল স্টোনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সিটি স্ক্যানে কিন্তু খুব একটা ভিজুয়ালাইজ হয় না, শুধুমাত্র ইউএসজিতে কিন্তু আসে।
তাহলে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান এবং এমআরআই করে আমরা দেখে নেব। এগুলো ছাড়াও আরও দুটো খুব ইম্পর্টেন্ট টেস্ট আছে, সেটা হচ্ছে ইআরসিপি এবং এমআরসিপি। ইআরসিপি এবং এমআরসিপি, তো এই টেস্টগুলো কিন্তু খুব ভাইটাল ফর ডায়াগনোসিস অফ দ্য পোস্ট হেপাটিক, স্পেশালি পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি এবং ইআরসিপি রেট্রোগ্রেড প্যানক্রিয়াটিক কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তো ইআরসিপি বা এমআরসিপি এগুলো আমরা কিন্তু করে দেখে নেব। এবং এগুলো ছাড়াও আমরা যদি মনে করি যে পোস্ট বা লিভারের কোনো প্রবলেমের জন্য, হেপাটিক কজের জন্য জন্ডিস ডেভেলপ করেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে একটা লিভার বায়োপসি করে আমাদের দেখে নিতে হবে যে সেখানে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার সিএ কোনো কিছু আছে কিনা। তো এইগুলো জন্ডিসের ডায়াগনোসিস। এরপর আমরা আসি যে প্রিভেন্টিং অফ জন্ডিস, কীভাবে জন্ডিসকে আমরা প্রিভেন্ট করব। তাহলে জন্ডিসের যতগুলো কারণ আমরা জানলাম, এই কারণগুলোর মধ্যে যেগুলো ইনফেকশিয়াস কজ আছে, যেমন লিভারের কোনো ইনফেকশন বা কোনো ভাইরাল ইনফেকশনের জন্য যদি কোনো কারণে জন্ডিস হয়, তো সেইগুলো থেকে আমরা অ্যাভয়েড বিভিন্ন টাইপের সাপ্লিমেন্ট ছাড়াও বিভিন্ন টাইপের যেগুলো আমাদের বডিতে টক্সিক বা বিভিন্ন হার্বাল সাপ্লিমেন্ট ইউজ হয় যেগুলো আমাদের লিভারের জন্য টক্সিন, বিভিন্ন টাইপের আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো চলে মার্কেটে মোটা হওয়ার জন্য থেকে শুরু করে, বা বিভিন্ন টাইপের কসমেটিক টাইপ অফ ড্রাগস যেগুলো কিন্তু আমাদের লিভারকে মারাত্মকভাবে এফেক্ট করে, সেই সমস্ত মেডিসিনগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করবো বা সেই সমস্ত সাপ্লিমেন্টগুলো অ্যাভয়েড করব। যদি স্মোকার হয় বা অ্যালকোহলিক ইনটেক করে তাহলে স্টপ স্মোকিংটাকে বাদ দিতে হবে। যদি অ্যালকোহল ইনটেক করে তাহলে অ্যালকোহলটাকে অ্যাভয়েড করতে হবে এবং না হলে পরিমাণটাকে অবশ্যই কমাতে হবে। এবং কমন বাইল ডাক দেন 2 অ্যালকোহলিক ড্রিঙ্কস অ্যান্ড পার ডে মেন, এবং ম্যাক্সিমাম 2 প্যাক অ্যালকোহলিক ড্রিঙ্ক মেন পুরুষের ক্ষেত্রে এবং 1 অ্যালকোহলিক ড্রিঙ্ক ফিমেলদের ক্ষেত্রে অ্যালাউ করা হয়। তবু বেস্ট হচ্ছে এটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা, পুরো বাদ দেওয়া, কমপ্লিটলি অ্যাভয়েড করা, অ্যালকোহলটাকে কমপ্লিটলি বাদ দেওয়া ডায়েট থেকে। এবং ডোন্ট ইউজ এনি ইন্ট্রাভেনাস ড্রাগ, কোনো যারা বিভিন্ন ড্রাগ ইউজার আছে, বিভিন্ন টাইপের স্টেরয়েড, হিরোইন ড্রাগস যারা নেয়, সেই সমস্ত ড্রাগ ইউজ থেকে দূরে থাকতে হবে। ড্রাগ দ্যাট গো ইন্টু ইউর ভেইন, যে সমস্ত ভেনে যারা ড্রাগ নেয় ইঞ্জেকশন বা সিরিঞ্জের মাধ্যমে, সেগুলো থেকে পেশেন্টকে কিন্তু দূরে থাকতে হবে। অ্যান্ড ডোন্ট ইউজ মোর প্রেসক্রিপশন মেডিসিন দ্যাট ইউ হ্যাভ প্রেসক্রাইব। ঠিক অনেক সময় এরকম একটা আমাদের অভ্যাস থাকে, আমাদের ওষুধের দোকানে গেলে সেখানে আমরা নিজেরাই অনেক মেডিসিন এক্সট্রাভাবে নিয়ে নিই। এরকম না, কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এক্সট্রা কোনো মেডিসিন, বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন, সেগুলো না নেওয়া। এক্সেসিভ লেভেলে যেটুকু প্রয়োজন শুধু সেইটুকুই নেওয়া, এক্সেসিভ লেভেলে কোনো মেডিসিন কিন্তু না নেওয়া, কারণ সেগুলো কিন্তু আলটিমেট ড্রাগ ইন্ডিউসড হেপাটাইটিস বা ড্রাগ ইন্ডিউসড জন্ডিসের কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলো ছাড়াও অ্যান্ড গেট এ অল রেকমেন্ডেড ভ্যাকসিন বিফোর ট্রাভেলিং ওভার সিজ। যদি যেমন কোনো ম্যালেরিয়া প্রবণ এলাকায় গেলে যে সমস্ত ভ্যাকসিনগুলো নেওয়ার কথা বলা, তো সেই সমস্ত ভ্যাকসিনগুলো অবশ্যই প্রপার ওয়েতে বা যে টাইমে নেওয়ার কথা সেগুলো সমস্ত কিছু নেওয়া, কোনো কিছু মিস আউট না করা, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এগুলোর সঙ্গে রেকমেন্ডেড ভ্যাকসিন বিফোর ট্রাভেলিং ওর ওভারসিজ, ইউজ সেফ সেক্স প্র্যাকটিস। যেহেতু হেপাটাইটিসের বা জন্ডিসের একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে যে সেক্সুয়াল রিলেশনশিপ এবং উইদাউট এনি প্রোটেকশন বা পলিগেমি, যাদের মাল্টিপল সেক্স পার্টনার আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তো অবশ্যই ইউজ সেফ সেক্স ইন প্র্যাকটিস, কন্ডম বা বিভিন্ন টাইপের যে প্রোটেকশন ইউজ আছে সেগুলো কিন্তু ইউজ করা। এবং মেনটেন এ হেলদি ওয়েট, অবশ্যই একটা হেলদি ওয়েট মেনটেন করা, প্রপার ওয়েট, পেশেন্টের যে প্রপার ওয়েট আছে সেই প্রপার ওয়েটটাকে মেনটেন করা যাতে, এবং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা। তাহলে আরেকবার আমি একটু সামারাইজ করে দিচ্ছি যে অ্যাভয়েডিং হেপাটাইটিস ইনফেকশন বাই গেটিং ভ্যাকসিনেটেড, সমস্ত ভ্যাকসিনগুলো রেগুলারলি নেওয়া, তার সঙ্গে হ্যাভিং সেফ সেক্স, যেটা একটু আগে বললাম, কন্ডম বা বিভিন্ন টাইপ প্রিভেন্ট ইউজ করা, ইউজিং ক্লিন নিডিল অ্যান্ড প্র্যাকটিসিং গুড অ্যান্ড পার্সোনাল হাইজিন মেনটেন করা, এবং সবসময় যে নিডিলগুলো বা সেলুনে গেলে যে দাড়ি কাটার যে সিরিঞ্জগুলো ইউজ করে সেইগুলো কিন্তু অবশ্যই নতুন ইউজ করা, এবং সিরিঞ্জগুলো ব্লাড নেওয়ার সময় বা রক্তদান করার সময় বা ইঞ্জেকশন নেওয়ার সময় অবশ্যই নতুন সিরিঞ্জ কিন্তু ইউজ করা। এবং থ্রু দ্য হার্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার, ভালো করে হাত প্রপার ওয়ে, যে হ্যান্ড ওয়াশিংয়ের যে প্রপার ওয়ে আছে সেই প্রপার ওয়েতে কিন্তু হাত ধোয়া, এবং প্রপার ওয়েতে হাত ধোয়া, হ্যান্ড ওয়াশিং উইথ সোপ অ্যান্ড ওয়াটার।
সাবান এবং জল দিয়ে ভালো করে কিন্তু বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া এবং অ্যালকোহল যদি থাকে ডায়েটে সেগুলোকে পুরো বাদ দেওয়া, স্টপ স্মোকিংটাকে বাদ দেওয়া এবং একটা হেলদি ওয়েট মেনটেন করা এবং যদি কোনো সিস্টেমিক প্রবলেম থাকে, ডায়াবেটিস থাকে, সুগার থাকে, ডায়াবেটিস বা ব্লাড সুগার থাকে, হাইপারটেনশন থাকে, কোলেস্টেরলের প্রবলেম থাকে, থাইরয়েডের প্রবলেম থাকে, তো সেগুলোকে রিডিউসড করা, সেগুলোকে অ্যাভয়েড করা এবং সেগুলোর ট্রিটমেন্ট নেওয়া এবং অ্যাভয়েডিং দ্য ন্যাচারাল অ্যান্ড হার্বাল সাপ্লিমেন্ট এবং ম্যানেজিং ইওর কোলেস্টেরল লেভেল। কোলেস্টেরলের প্রবলেম যদি থাকে, হাইপার কোলেস্টেরোলেমিয়া, তার সেটাকে ম্যানেজ করা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাভয়েডিং দ্য ন্যাচারাল অ্যান্ড হার্বাল সাপ্লিমেন্ট এবং চেষ্টা করা যতটা হার্বাল সাপ্লিমেন্ট বা বিভিন্ন টাইপের মেডিসিন সেগুলো এক্সেসিভ মেডিসিন যেগুলো সেগুলো অ্যাভয়েড করা। তো এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমরা জন্ডিস থেকে মুক্তি পাবো। তাহলে জন্ডিস কাকে বলে, জন্ডিস কী কারণে হয়, জন্ডিসের কত টাইপস অফ জন্ডিস আছে, তাদের সেগুলো কী কারণে হয়, হোয়াট আর দ্য সিমটম, হোয়াট আর দ্য ডায়াগনস্টিক প্রসিডিওর এবং হাউ টু প্রিভেন্ট দ্য জন্ডিস, ক্যান ইউ প্রিভেন্ট জন্ডিস, সেই কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি সেই প্রিভেন্টিভ মেজার্স সমস্ত কিছু আলোচনা করলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বা কমেন্ট সেকশনে। এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আরও ডকুমেন্টারি এভিডেন্স বেস কেস দেখার জন্য, বিভিন্ন লাইভ কেস দেখার জন্য, বিভিন্ন টপিক্সের উপর ডায়েট চার্ট, বিভিন্ন বিষয়ের উপর শর্টস এবং রেগুলার ইউটিউব লাইভ সেশন উপভোগ করার জন্য আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিন। থ্যাংক ইউ।